আজকের যে বিষয় সে বিষয়ের উপর আলোকপাত করব। আচ্ছা, আমাদের স্লাইডের মূল প্রতিপাদ্য বিষয় এখানে তোমরা তো সকলেই জানো যে আমার কোর্সটার নাম হলো, আমি শুরু করে দিচ্ছি। আমার কোর্সটার নাম হলো বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার। এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস বা চ্যাপ্টার যেটা বলি, বাংলাদেশ, এটা চ্যাপ্টার 7। এই চ্যাপ্টার 7-এ বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার ইন ট্রানজিশন নামে একটা টপিকস রয়েছে। এখানে এই চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে আজকে আমাদের যে টপিক অফ লেকচার সেটা হলো আরবানাইজেশন, যার বাংলা মিনিং হবে হলো শহরায়ন অথবা নগরায়ন, আমরা যে কোনো একটা জিনিস বলতে পারি। আমরা এই টপিকস এর মধ্যে যে যে বিষয়গুলা আলোচনা করব তার মধ্যে প্রথমে হলো কনসেপ্ট অফ আরবানাইজেশন, সেকেন্ড ডেফিনেশন অফ আরবানাইজেশন, থার্ড এলিমেন্ট অফ আরবানাইজেশন, নেচার অফ আরবানাইজেশন, অ্যান্ড লাস্ট অফ অল ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন। আমরা যখন ইম্প্যাক্ট পড়াবো তখন আমরা দেখবো ইম্প্যাক্টের পজিটিভ ইম্প্যাক্ট কি আছে অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ ইম্প্যাক্ট গুলো কি আছে। এই দুইটা জিনিস আমরা একই সাথে ফাইন্ড আউট করার চেষ্টা করব। ওকে, আমরা এখন চলে যাচ্ছি কনসেপ্ট এন্ড ডেফিনেশন। এই দুইটা টপিকস মিলে আমি একটা বিষয় করেছি। সেখানে কনসেপ্ট অফ ডেফিনেশনের প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, দেখা যাচ্ছে মনে হয় সবকিছু ক্লিয়ার। কনসেপ্ট অফ আরবানাইজেশন বলতে আমরা কি বুঝি, আসলে আরবানাইজেশন বলতে কি বুঝি, বা আরবানাইজেশন এর বিভিন্ন ডেফিনেশন বা স্কলাররা বা সোশ্যাল সায়েন্টিস্ট যারা সমাজ বিজ্ঞানী তারা আসলে আরবানাইজেশন বলতে কি বলে সেটা আমরা এখন দেখব। ফার্স্ট অফ অল, আরবানাইজেশন হলো বা শহরায়ন বা নগরায়ন যেটাই বলে না কেন, আরবানাইজেশনের বাংলা শব্দ, এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লবের একটা ফল, একটা আলটিমেট রেজাল্ট। আর আরবানাইজেশন এই শব্দটা মডার্ন সিভিলাইজেশনের সাথে খুব বেশি রিলেটেড। মডার্ন সিভিলাইজেশন আসলে আরবানাইজেশন ছাড়া কল্পনাই করা যায় না। আরবান অর টাউন যে শব্দটা আমরা শুনি, শহর অথবা নগর, এই শব্দটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যেটা বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারা বলেছে 10,000-এর বেশি লোক যদি বসবাস করে সেখানকে আমরা শহর বা আরবান বলে বিবেচনা করব। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো যে আরবানাইজেশন আসলে 10,000 লোকের যদিও বলা হয়েছে বিবিএস এ, কিন্তু মেট্রোপলিটন বা মহানগর যে সমস্ত, সেখানে লক্ষাধিক লোক বসবাস করে। আর ঢাকা শহরের দিকে তাকাই, সেখানে কোটি লোক বসবাস করে, বা বড় বড় মহানগর যেগুলো আছে সেগুলো অনেক বেশি লোক বসবাস করে। সেকেন্ড যে স্লাইডের পয়েন্টটা, আরবান বা শহর এমন একটা জায়গা যেখানে হিউজ নাম্বার অফ পিপল, অনেক লোক বসবাস করে এবং তারা প্রসেসিং করে ইন্ডাস্ট্রি বেস ভ্যালু সিস্টেম। তাদের একটা ভ্যালু সিস্টেম বা মূল্যবোধের একটা সিস্টেম, সেটা ইন্ডাস্ট্রি বেস। এবং সেখানে তাদের ভ্যালু সিস্টেমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো থাকে, তারা অনেক বেশি ফর্মালিটিস মেনটেন করে, রুটিন বেস অ্যাসাইনমেন্ট পালন করা। অ্যাসাইনমেন্ট বলতে এখানে কাজ, যে সমস্ত কর্মক্ষেত্রে তারা কাজ করে সেই কাজগুলো করে থাকে। তারা বিভিন্ন কিছু ইনোভেশন বা ডিসকভারির জন্য প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করে। তাদের কম্পিটিশন অনেক বেশি সেখানে, এবং কনফ্লিক্ট অনেক বেশি। আরবানাইজেশন এর সংজ্ঞা যদি আমরা হাইলাইটস করি বা অ্যানালাইসিস করি, তাহলে দেখবো আরবানাইজেশন ইজ এ প্রসেস হোয়ার বাই এ সোসাইটি চেঞ্জ ফ্রম রুরাল টু আরবান ওয়ে অফ লাইফ। ওয়ে অফ লাইফ বলতে আমি মিন করেছি যে আমাদের জীবন যাত্রা নির্বাহ করার সময় যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি, কালচারটা মেনটেন করে থাকি, রিলিজিয়ন মেনটেন করতে হবে, সামাজিক আর্থসামাজিক কার্যক্রম করে থাকি, সবই ওয়ে অফ লাইফের মধ্যে পড়ে। এরপর যে গ্রাজুয়াল ইনক্রিজ ইন দ্য প্রপোর্শন অফ পিপল লিভিং দ্য আরবান এরিয়া, এবং তারা আরবান এরিয়াতে পিপলদের লিভিং যে ব্যাপারটা বা বসবাসের যে যে মেথডটা বা প্রসেসটা, এটা দিন বাই দিন বাড়তে থাকে প্রপোর্শন অনুযায়ী। লাস্ট পয়েন্টটা এখানে গুরুত্বপূর্ণ যে ইট ইজ এ প্রসেস নট টু চেঞ্জ দ্য প্রফেশন অফ ইন্ডিভিজুয়াল অর গ্রুপ। বেশিরভাগ সমাজ বিজ্ঞানী এটা বলে থাকে যে আরবানাইজেশন আসলে কৃষি ব্যবস্থা থেকে শিল্প ব্যবস্থা যাওয়া না। আসলে আরবানাইজেশন কৃষি ব্যবস্থা থেকে শিল্প ব্যবস্থা যাওয়ার পাশাপাশিও তাদের মেন্টালিটি, ওয়ে অফ থিঙ্কিং, বিহেভিয়ার, ভ্যালুস এন্ড নর্মস যেগুলো সে ধারণ করে, পজেস করে, তার পার্সোনালিটি পজেস করে, সেটার একটা পরিবর্তন আনাকে বলা হয়।
আচ্ছা, এরপর থার্ড স্লাইডে, যে আমার স্লাইড খুব কম, আশা করি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। থার্ড স্লাইডে এখানে আমরা আরবানাইজেশন বা আরবান বলতে যে চিত্রটা বুঝি, হিউজ অফ বড় বড় ইনফ্রাস্ট্রাকচার থাকবে, বড় বড় বিভিন্ন কলকারখানা থাকবে, ইন্ডাস্ট্রি থাকবে, বড় বড় শিল্প প্রতিষ্ঠানের সাথে সাথে আবাসন যে ব্যবস্থা, বড় বড় বিল্ডিং, বিভিন্ন কিছু হসপিটাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলো অনেক বেশি থাকবে। এটা আমরা একটা চিত্রের মধ্যে প্রদর্শন করেছি। এই যে চিত্রের ক্যাপশনটা এরকম দিয়েছি আমি, আরবানাইজেশন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ আরবান সোসিও ইকোনমিক স্ট্রাকচার। আর্থসামাজিক যে কাঠামো সেটাকে ডেভেলপমেন্টের ধারায় নিয়ে যাওয়া। এখানে ইনফ্রাস্ট্রাকচার যে ব্যাপারটা, এটা আসলে সীমিত পরিসরে। ইনফ্রাস্ট্রাকচার আমরা আসলে মূলত মিন করি যে যে ইনফ্রাস্ট্রাকচারই ডেভেলপমেন্ট আরবানাইজেশন, আসলে তা না। এখানে সোসিও ইকোনমিক স্ট্রাকচার, সংগঠন, সবকিছু মিলিয়ে আরবানাইজেশন হয়, এবং এটা ট্রান্সফরমেশন হয় বা রূপান্তর হয় অ্যাগ্রো বেস সোসাইটি টু ইন্ডাস্ট্রি বেস সোসাইটি। মানে যেখানে যারা কৃষি কাজে লিপ্ত ছিল তারা ধাপে ধাপে ইন্ডাস্ট্রির দিকে বা শিল্পের দিকে ধাবিত হয়। এটাই হলো আরবানাইজেশনের মূল প্রতিপাদ্য বিষয়। পরের স্লাইডে আমরা যাচ্ছি। পরের স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে আরবানাইজেশনের এলিমেন্ট কতগুলো। এটা খুব গুরুত্বপূর্ণ এই পার্টটা। আরবানাইজেশনের এলিমেন্ট কতগুলো এবং এই এলিমেন্ট গুলো কয়ভাবে বিভক্ত, এবং কিছু এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। দেয়ার আর টু অপোজিট এলিমেন্ট অফ আরবানাইজেশন। দুইটা গুরুত্বপূর্ণ অপোজিশন বা দুইটা বিপরীত এলিমেন্ট আরবানাইজেশনে রয়েছে। একটা হলো পুশ ফ্যাক্টর, যার বাংলা শব্দ হলো বিকর্ষণ শক্তি। আর একটা হলো পুল ফ্যাক্টর, যার বাংলা শব্দ হলো আকর্ষণ শক্তি। সো আমরা যদি একেবারে মনে রাখার চেষ্টা করি যে আরবানাইজেশন এলিমেন্ট কয়টা, তাহলে বলবো দুইটা। আরবানাইজেশন এলিমেন্ট কয়টা? দুইটা। এখানে দুইটার মধ্যে ফার্স্ট অফ অল হলো পুশ ফ্যাক্টর, সেকেন্ডটা হলো পুল ফ্যাক্টর। আচ্ছা, আমরা পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর সম্বন্ধে ডিটেলস জানি না, হয়তো বা অনেকের জানার সমস্যা হতে পারে। দ্যাটস ওয়াই আমি কিছু এক্সাম্পল এখানে সেট করব, যাতে তোমরা আরবানাইজেশনের যে এলিমেন্ট পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর, যার মাধ্যমে আরবানাইজেশন আসলে মূল ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে, এটা হয়ে থাকে। আচ্ছা, ফার্স্ট পুশ ফ্যাক্টর, এটা আমি একটা এক্সাম্পল দেই যে বিভিন্ন গ্রাম এলাকায় বা রুরাল এলাকায় বা গ্রাম্য এলাকায় অনেক সময় কর্মসংস্থানের ব্যবস্থা থাকে না, তার ক্রিয়েটিভিটি শো করার ব্যবস্থা থাকে না, আধুনিক বা মডার্ন যে ফ্যাসিলিটিস নেয়ার যে ব্যবস্থা সেটা থাকে না। সো এক্ষেত্রে কি সমস্যা হয়, তারা ওই এলাকায় অসন্তোষজনক একটা পরিবেশের মধ্যে বস থাকে। আমি আসলে অ্যাডমিট আর করতে চাচ্ছি না, আমি অ্যাডমিট বন্ধ করে দেবো এখন। ওয়েটিং রুমটা বন্ধ করে দিলাম যাতে আর ঝামেলা না হয়, আর কেউ অ্যাক্সেস পাবে না। আচ্ছা, এখানে পুশ ফ্যাক্টর যেটা বিকর্ষণ শক্তি, কোনো নির্দিষ্ট এলাকায়, গ্রাম এলাকা হোক বা নির্দিষ্ট এলাকা হোক, সে এলাকার লোক যখন ওই এলাকার কিছু অসন্তোষজনক পরিবেশের মধ্য দিয়ে যায়, কিছু প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, সে আসলে ওখানে থাকতে চায় না। যেমন মনে করো ওখানে বিগ ইন্ডাস্ট্রি নাই, তার ক্রিয়েটিভিটি শো করার জায়গা নাই, আধুনিক ফ্যাসিলিটিস, ভালো ডাক্তার নাই, হসপিটাল নাই, এগুলা তার পুশ ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর বিপরীত অর্থে পুল ফ্যাক্টর, হ্যাঁ, আরবান এরিয়াতে অনেক সময় এমপ্লয়মেন্টের হিউজ অপরচুনিটি থাকে, মডার্ন ফ্যাসিলিটিস থাকে, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান সবকিছু আরবানে থাকে। এই সমস্ত কারণেই আরবানের দিকে লোক বেশি ধাবিত হয়। তোমরা যদি এক্সাম্পল হিসেবে ঢাকা সিটি অথবা চট্টগ্রাম সিটিকে দেখো, তাহলে সেখানে হিউজ পরিমাণ কলেজ, ইউনিভার্সিটি, ভালো ভালো বিনোদন পার্ক সবকিছু এখানে বিদ্যমান। সো আরবানাইজেশনের পুল ফ্যাক্টর হলো এমন কিছু আকর্ষণ ক্ষমতা, যার মাধ্যমে লোকজন তাদের সাইকোলজিক্যাল ডেভেলপ হয় যে ওইদিকে ধাবিত হলে আমার জন্য খুব ভালো লাগবে। আচ্ছা, কেউ কেউ হ্যান্ড রেজ করতেছে। কোনো কিছু যদি জানার থাকে তাহলে চ্যাট বক্সে বলবে আমাকে, কারণ আমি তো আনমিউট সবাইকে করে দিয়েছি। স্যার কাইন্ডলি যারা ওয়েট করতেছে ওদেরকে একটু অ্যাকসেপ্ট করেন স্যার, ওরা একটু দেরিতে ঢুকছে। আচ্ছা আচ্ছা, আমি করতেছি, দাঁড়াও। আসলে অনেকেই আসছে তো, এটা বারবার নোটিফিকেশনটা শো করতেছে, দ্যাটস ওয়াই একটু প্রবলেম মনে হচ্ছে আর কি। আর এটা তো রেকর্ডিং হচ্ছে, দ্যাটস ওয়াই। হ্যাঁ, আমি মোটামুটি সবাইকে করে দিয়েছি, আর মনে হয় কেউ নেই বাকি। 52 পার্টিসিপেন্ট বা অন্যজন আছে আপাতত। আচ্ছা, যাই হোক,
আরবানাইজেশনের পুল ফ্যাক্টর এবং পুশ ফ্যাক্টর সম্বন্ধে আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো চাঁদপুর বা শরীয়তপুরে নদী ভাঙ্গন পীড়িত একজন ব্যক্তি, সে ওই এলাকায় বসবাস করতো, বাট নদী ভাঙ্গনের কারণে তার জমি হারা হয়ে গেছে, তার আর জমি নেই বা তার ওখানে কর্মসংস্থানের ব্যবস্থা নেই। সে সেখান থেকে ঢাকায় কোনো একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি অথবা যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার যদি কাজ করার স্পৃহা বা কাজ করার যেই প্রবল ইচ্ছা সেটা ব্যক্ত করে, সেক্ষেত্রে সে আরবানের দিকে ধাবিত হবে, সেটাই তার পুল ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর তিনি যেই এলাকায় বসবাস করতো বা যেই নদী ভাঙ্গন পীড়িত এলাকায় বসবাস করতো, সেই এলাকায় আমরা পুশ ফ্যাক্টর হিসেবে বিবেচনা করে থাকবো। এই সবাইকে অ্যাডমিট করতে গেলে তো আমার স্লাইড প্রেজেন্টেশনে বিঘ্ন হচ্ছে রে। একের পর জয়েন করতেই আছে। স্যার বলেন। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার আমাদের ক্লাস শুরু হওয়ার 15 মিনিট অতিবাহিত হওয়ার পরে বাকি যারা আসবে তাদেরকে আপনি চাইলে অ্যাকসেপ্ট নাও করতে পারেন, সমস্যা নাই, আমি মানে আর এটার 1 মিনিট পারমিশন বা 2 দেওয়া মিনিট আছে সময় দিব না, কারণ হেড বারবার স্যারের কাছ নোটিফিকেশনটা থেকে। আসতেছে, তো এর জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। আমি চাচ্ছিলাম সবাই থাকুক, এটা আসলে চাই, একজন টিচার চাই, বাট এভাবে বারবার আসতে আসলে স্লাইডের ভিতরে প্রেজেন্ট হচ্ছে, কারণ পুরো সেশনটা তো আমাদের রেকর্ডিং হচ্ছে, নোটিফিকেশন গুলো ঝামেলা করবে। না স্যার, গত কয়েকটা ক্লাসে যে কোনো সময় অ্যাকসেপ্ট করে নিছে, কিন্তু যদি আপনি চান তাহলে পারমিশন আছে যে 15 মিনিটের পরে অ্যাকসেপ্ট নাও করতে পারেন। আচ্ছা আমি আর 2 মিনিট দেখতেছি, তারপর আর করবো না, তারপর ব্লক করে দিচ্ছি। আচ্ছা তারপরে আমরা পুশ ফ্যাক্টর পুল ফ্যাক্টর সম্বন্ধে জানলাম। এরপর আমি একটু দ্রুত যাই কারণ আমাদের সময় খুব স্বল্পতা। এরপরে যে গুরুত্বপূর্ণ নেচার অফ আরবানাইজেশন ইন বাংলাদেশ, বাংলাদেশে আরবানাইজেশন বা শহরায়নের গতি প্রকৃতি সম্বন্ধে আমরা একটু জানবো। আসলে আরবানাইজেশন আর শহর, এর সাথে সাথে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই দুটো টপিকস এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা এখানে আরবানাইজেশন, আমি কোশ্চেনটা বলে দিচ্ছি, আরবানাইজেশনের যে ইম্প্যাক্ট আছে, প্রভাব, আরবানাইজেশনের যে প্রভাব, এটা দুই ভাগে বিভক্ত, একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। এই প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ বা খুব গুরুত্ব দিয়ে পড়বা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটা বারবার আসে। আমি এখন আর অ্যাডমিট নেব না, আমি সবাইকে পার্টিসিপেন্টকে ব্লক করে দিচ্ছি, কারণ বারবার আসলে এটা ঝামেলা করতেছে। আমি ডিসমিস করে দিয়েছি, আমি আর পার্টিসিপেন্ট নিচ্ছি না। ওকে, মোট 55 জন আছে, 55 জনই এনাফ, আমার ক্লাস চলতে থাকে। পরে যদি কেউ বাদ পড়ে বা কেউ যদি না হয় তাহলে ইউটিউব থেকে দেখে নেবে, কারণ আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেব। সো আরবানাইজেশনের গতি প্রকৃতি বা শহরায়নের যে গতি প্রকৃতি, এটা বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যদি বলি, তাহলে বাংলাদেশে আরবানাইজেশনের যে সূচনা বা ইনিশিয়েশন, সেটা আসলে হয়েছিল দুইটা কারণে, একটা হলো শিল্পায়নের কারণে আর একটা হলো প্রশাসনিক কারণে, এবং সেটা সম্পূর্ণ ব্রিটিশদের হাতে বা ব্রিটেন বা ইংল্যান্ডের যেই তারা দীর্ঘ 200 বছর বা 190 বছর শাসন করেছিল, সেই সময় সূচনা হয়েছিল। তারা মেট্রোপলিটানাইজেশনের যে ধারণা, মহানগরের যে ধারণা, সেটা তারা দিয়ে গেছে। এরপরে পাকিস্তান আমলে এটা 1947 থেকে 71 সাল পর্যন্ত আরবানাইজেশন বা শহরায়নের যে গতি, সেটা গতি প্রকৃতি খুব একটা ত্বরান্বিত হয়নি। বাট আরবানাইজেশনের যে মূল যে গতি বা ইনক্রিজিং যে ব্যাপারটা, সেটা আসলে মেন হয়েছে 1971 সালের পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে নতুন স্বাধীনতা প্রাপ্ত একটি দেশের যে আরবানাইজেশনের যে সূচনা, সেটা তখন থেকে শুরু হয়েছিল। আরবানাইজেশনের কিছু পজিটিভ দিকও আছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ দিকও আছে, কারণ আরবান এরিয়া যত বাড়তে থাকে তত ভালো দিক যখন হয়, সাথে সাথে কিছু নেগেটিভ দিকও হয়, এটা আমরা আলোচনা করব, এটাই মূল প্রতিপাদ্য বিষয়। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আরবানাইজেশন বাংলাদেশের প্রেক্ষিতে আমরা ম্যাক্সিমাম সময় দেখি কিছু ব্যাড সাইড বা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে থাকে। তার মূল কারণ হলো অপরিকল্পিত আরবানাইজেশন, যেখানে পরিকল্পনা নেই। পরিকল্পনা যদি না থাকে তাহলে সেই আরবানাইজেশন কখনো সুফল বয়ে আনতে পারে না। দ্যাটস ওয়াই আরবানাইজেশন করার আগে আমাদের দরকার প্রপার ওয়েতে পরিকল্পনা, তাছাড়া আসলে আরবানাইজেশন করে কোনো লাভ হবে না আমি মনে করি। আচ্ছা এরপর আমি যাচ্ছি ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন। আরবানাইজেশনের এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা কারসর দেখতেছো, ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন অন কন্টেম্পোরারি বাংলাদেশ সোসাইটি এন্ড কালচার। এই কোশ্চেনটা বারবার আসে। এখানে ইতিবাচক দিক অথবা নেতিবাচক দিক দুইটা পার্টি থাকতে পারে, আবার অনেক সময় ইন্ডিকেট করে দিতে পারে শুধু ইতিবাচক প্রভাবগুলো অথবা নেতিবাচক প্রভাবগুলো তোমরা আলোচনা করো, সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে। ফার্স্ট অফ অল, আরবানাইজেশনের ইতিবাচক দিক বা পজিটিভ ইম্প্যাক্ট যদি আমরা বলি, আরবানাইজেশনের ফলে কর্মসংস্থান সৃষ্টি হয়, ব্যাপক পরিমাণে মানুষ আরবানাইজেশনের ফলে, সরি নেট মনে হয় একটু স্লো হয়ে গেছে,
শোনা যাচ্ছে? আমার শব্দ শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, নেটটা স্লো হয়ে গেছে হুট করে। আমি তো ডাটা দিয়ে চালাচ্ছি, ওয়াইফাই নাই, আমি গ্রামে ফরিদপুরে, দ্যাটস ওয়াই। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট যেটা আমি বলতেছিলাম, এমপ্লয়মেন্ট আরবানাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইতিবাচক দিক, কারণ আরবান এরিয়াতে মানুষ সবচেয়ে বেশি ক্রিয়েটিভিটি বা তার কাজ করে হার্ডওয়ার্ক করে অর্থ উপার্জন করা অ্যাজ ওয়েল অ্যাজ তার কেরিয়ার বিল্ড আপ করার সুযোগটা সবচেয়ে বেশি পায়, যেটা গ্রাম এলাকায় অনেকটা কম পেয়ে থাকে। সেকেন্ড যে অপশনটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আরবানাইজেশনের সাথে শিল্পায়ন, এই শব্দটা দেখতে হচ্ছে সেকেন্ড। এখানে আমি কার্সার নিচ্ছি, দেখো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন, এই শব্দটা এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আরবানাইজেশন এবং শিল্পায়ন এই দুইটা একে অন্যের পরিপূরক, দুইটা একে অন্যের পরিপূরক। শিল্পায়ন হলো হিউজ পরিমাণ শিল্প কারখানা, কলকারখানা একটা নির্দিষ্ট এরিয়াতে লোকালাইজেশন হওয়া, একত্রীভূতকরণ হওয়া। তোমরা ইকোনমিক্সে মনে হয় এটা বারবার পড়ো, লোকালাইজেশন হওয়াটা। এখানে শিল্পায়ন হয়ে থাকে, এবং শিল্পায়ন হওয়ার ফলে অনেক বেশি পরিমাণ লোক, হিউজ অ্যামাউন্ট অফ লোক তাদের সেখানে ইনভলভমেন্ট হয়, তারা তাদের উপার্জন করে, ফ্যামিলিকে মেনটেনেন্স করতে পারে। শব্দ আসতেছে কার থেকে? আচ্ছা, মিউট অল করে দিলাম আমি। থার্ড পয়েন্ট, এক্সপানশন অফ এডুকেশন অ্যান্ড সায়েন্স। আরবানাইজেশনের ফলেই বা শহরায়নের ফলেই আমাদের যে শিক্ষা, বিজ্ঞান, কলা, সাহিত্য যত কিছু আছে সবকিছু এক্সপানশন হয়, বৃদ্ধি পায়। কারণ আরবানাইজেশন একটা দেশের এই শিক্ষা, বিজ্ঞান বা কলা, সাহিত্য এগুলাকে এক্সপানশন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। থার্ড, এখানে আর একটা পয়েন্ট হলো 5 নম্বর পয়েন্ট, প্রপার মার্কেটেবিলিটি অফ গুডস অ্যান্ড প্রোডাক্ট। যে সমস্ত পণ্য বা যে সমস্ত পণ্যগুলা বিভিন্ন জায়গায় কাঁচামাল হতে পারে বা যে কোনো ধরনের পণ্য হতে পারে, সেগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আরবানাইজেশনের ফলে সেই সমস্ত পণ্য সুষ্ঠুভাবে বাজারজাতকরণ হয়। যদি ঢাকা সিটির দিকে তাকাই আমরা, কারওয়ান বাজার একটা জায়গা, সেখানে হিউজ পরিমাণ কাঁচামাল সারা বাংলাদেশ থেকে এসে থাকে, এবং একটা মিনিমাম লেভেলের রেগুলেশনের মধ্য দিয়ে সেগুলা ক্রেতা বা ভোক্তা বা যারা পাইকারি বিক্রেতা তাদের কাছে চলে যায়। হাই স্ট্যান্ডার্ড অফ লাইফ, আরবান এরিয়াতে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ হাই স্ট্যান্ডার্ড। আমরা এখন অনলি পড়তেছি আচ্ছা, ইনাবিল ওয়েটিং রুমে মনে হয় অনেকেই রয়েছে, আমাকে নক দিচ্ছে, আমি একটু তাদের অ্যাডমিট করে নিচ্ছি। আসলে এত ফর্মাল হওয়া যায় না এই সমস্ত ক্লাসে, একটু অ্যাডমিট করতেই হয় তাদের, একটু সময় লাগতেছে, সরি। আমরা 6 নম্বর পয়েন্ট পর্যন্ত পড়েছিলাম, হাই স্ট্যান্ডার্ড অফ লাইফ। আমি একটু সবাইকে অ্যাডমিট করার সুযোগ দিচ্ছি আর একবার, কারণ অনেকেই দেখি না, কেউ তো নাই, সবাই মোটামুটি এখানে চলে আসছে। আচ্ছা, এখানে আমরা 6 নম্বর পয়েন্ট পড়েছি, হাই স্ট্যান্ডার্ড অফ লাইফ। এটা আমাকে অনেকে নক দিচ্ছে যে একটু অ্যাড করে নিতে। আচ্ছা, এখন আমরা আবার চলে যাচ্ছি। আসলে সবাইকে ইনক্লুড করা সম্ভাবনা অনেক সময় অনেক টেকনিক্যাল ঝামেলার কারণে, যারা এখনো এই শব্দ হয় কারটায়, আমি আনমিউট করে দিচ্ছি সবাইকে, মিউট অল করে দিচ্ছি, সরি। ঠিক আছে, আমি মিউট অল করার পরেও যদি কেউ আনমিউট থাকো, দয়া করে নিজে থেকে একটু আনমিউট করে নিও, তাছাড়া শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, তারপরে যেটা নিউক্লিয়ার ফ্যামিলি, আমি একটা চিত্র দিয়ে এখানে দেখানোর চেষ্টা করেছি যে আরবানাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, নিউক্লিয়ার ফ্যামিলি সৃষ্টি করেছে। কারণ আরবানাইজেশনের ফলে যে আমরা এক্সটেন্ডেড ফ্যামিলিতে গ্রাম এলাকায় বসবাস করতাম, সেটা আর এখন নেই। কারণ আমরা আমাদের এই আধুনিক সভ্যতায় এসে আরবানাইজেশনের ফলে সেই আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলিকে ছেড়ে আমরা এখন যাচ্ছি হলো নিউক্লিয়ার ফ্যামিলির দিকে, যেখানে স্বামী স্ত্রী দুজনে মিলে সংসার হতে পারে, বা
হিউজ নাম্বার অফ পিপল মিলেও এখানে হয় না কখনোই সংসার। এখানে সবাইকে মিলে সংসার করার ব্যাপারটা খুব টাফ, কারণ সবাই যার যার কাজে ব্যস্ত থাকে। ইস্টাবলিশমেন্ট অফ ভেরিয়াস ইনস্টিটিউশন, আরবানাইজেশনের ফলে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব, সমিতি এগুলো প্রচুর পরিমাণে গড়ে ওঠে। এন্টারটেইনমেন্ট ফ্যাসিলিটিস, আরবানাইজেশন বা শহরায়নের ফলে প্রচুর পরিমাণে বিনোদনের সুযোগ সুবিধা থাকে। যদিও এখনো পর্যন্ত বিনোদনের মূল মাধ্যম হলো পরিবারের মধ্যে সময় টিভি দেখা, কিন্তু আরবানাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা দেখতে যাওয়া বা কোনো একটা পার্কে ঘুরে বেড়ানো, এই সমস্ত আরবান এরিয়াতে অনেক বেশি পরিমাণ থাকে। দ্যাটস ওয়াই এন্টারটেইনমেন্ট ফ্যাসিলিটিস আরবান এরিয়াতে খুব বেশি থাকে। আমাদের সময় খুব স্বল্প, এর জন্য আমি একটু দ্রুত যাচ্ছি। কম্পিটিশন, আরবানাইজেশন বা শহরায়ন যদি হয় একটা, আসলে বর্তমান সময়ে আমাদের যে সরকার, তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে ছিল এমন একটা পয়েন্ট ছিল যেখানে গ্রাম হবে শহর, এরকম একটা ম্যানিফেস্টোতে তাদের একটা এজেন্ডা ছিল। সেখানে সেই এজেন্ডার বাস্তবায়ন যদি করতে হয় তাহলে প্রচুর পরিমাণে কম্পিটিশন বেড়ে যাবে। যারা আনমিউট নাই দয়া করে একটু আনমিউট করে নাও। আমি বারবার করতেছি বাট হচ্ছে না, মনে হয় তোমরা মিউট করতেছো। আমি সেটিং থেকে এটা মনে হয় ভুলে গেছিলাম বন্ধ করতে। আচ্ছা, 11 নম্বর পয়েন্ট, ক্রিয়েশন অফ রিয়েলিস্টিক থিঙ্কিং। আরবানাইজেশন আসলে মানুষকে যে সমস্ত ইমোশনাল থিঙ্কিং, যে সমস্ত ব্যাপারগুলো ছিল, আমরা আসলে অনেক সময় ইমোশনাল থিঙ্কিং গুলো করি, সেখান থেকে বের হয়ে রিয়েলিস্টিক থিঙ্কিং এর দিকে ধাবিত হয়। মানুষ এখানে অনেক বেশি ফর্মাল এবং অনেকটা বলতে গেলে সেলফিশ হয়ে যায়। মানে কাজের জন্য বা প্রয়োজনের জন্য তারা অনেক বেশি সেলফিশ রূপ ধারণ করে বা ফর্মাল ওয়েতে ধারণ করে। তারা একজনের খুব বন্ধু হলো দেখবেন একজন আরেকজনকে আপনি বলে সম্বোধন করতেছে। এখানে আরবানাইজেশনের এটা একটা প্রভাব। এখানে সবাই রিয়েলিস্টিক হয়, ফর্মাল হয়ে যায় এবং প্রত্যেকের সাথে কথাবার্তা বলার সময় খুব বেশি ডিস্টেন্স বজায় রাখে, যেটা গ্রাম এলাকায় অনেকটা বলা যায় না, মানে গ্রাম এলাকাটা করা যায় না। সোশ্যাল এডুকেশনাল এক্সেলেন্সি, আরবান এরিয়া আমাদের শিক্ষাগত যে এক্সেলেন্সি সেটা এনশিওর করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি যদি ঢাকা শহরকে একটা এক্সাম্পল দিই, বাংলাদেশের বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট অথবা আমাদের সিটি কলেজকে ধরতে পারি, যে সমস্ত কলেজগুলো, নটরডেম কলেজ বা ভালো ভালো কলেজগুলো সবই আরবান এরিয়াতে রয়েছে। তো এডুকেশনাল এক্সেলেন্সি, জ্ঞান বিজ্ঞানের প্রসার, গবেষণা বা যে সমস্ত নতুন নতুন ইনোভেশন, সেগুলো আরবান এরিয়াতে বেশি হয়ে থাকে। গ্রাম এলাকায় মানুষ সহজ সরল জীবনযাপন করে, তারা আসলে গবেষণার এই সমস্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো বোঝে না, তারা অনেকটা বিষয়নিষ্ঠ বা তারা বস্তুনিষ্ঠ হয়ে উঠতে পারে না। এখানে অর্জিত মর্যাদাকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি তার অর্জিত মর্যাদার মাধ্যমে খুব বেশি বড় জায়গায় যায়, তাকে খুব মর্যাদা দেওয়া হয়। কিন্তু গ্রাম এলাকায় যদি আমরা দেখি বা গ্রাম্য এলাকায় যদি দেখি, সেখানে তার বাবা বা দাদারা তারা যদি খুব বেশি পাওয়ার প্র্যাকটিস করতো, তার ছেলেরা ওই পাওয়ার প্র্যাকটিস করে। এটা আরবান এলাকায় খুব কম। সেখানে আসলে অর্জিত মর্যাদাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। প্রমোশন অফ ওমেন রাইটস, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আরবান এরিয়াতে নারীদের জন্য প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা, এক্সপ্লোর করার জায়গা রয়েছে। কারণ আরবান এরিয়াতে নারীদের জন্য অনেকটা স্বাধীনতা রয়েছে। আমি নেগেটিভ সাইড গুলো বলবো, কারণ নেগেটিভ সাইডও আছে। আরবান এরিয়া যেমন আমাদের পজিটিভ সাইড এনশিওর করেছে, সেম অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ সাইডও এনশিওর করেছে বা নেগেটিভ ক্রিয়েট করেছে। ওমেনদের বাইক চালানো, সাইকেল চালানো অথবা কম্পিটিশন, যে কেরিয়ারে তারা কম্পিট করা, এই সমস্ত সব বিষয়গুলো আসলে ওমেনরা এখান থেকে খুব বেশি এনশিওর করার সুযোগ পাচ্ছে। এখান থেকে সুযোগ পাচ্ছে এবং ওমেন এম্পাওয়ারমেন্টের সূতিতাগার, নারীদের বিভিন্ন ভয়েস রেস করা, চয়েস রেস করা, ডিসিশন মেকিং ক্ষমতা বাড়ানো আরবান এরিয়া থেকেই হয়ে থাকে। আরবান এর মেয়েরাই এই সমস্ত বিভিন্ন বিষয়ে ইনিশিয়েটিভ নেয়। তারা আসলে প্রত্যেকটা রাজনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক কর্মকাণ্ডে ছেলেদের সাথে সমান তালে তাল মিলিয়ে তারা এটা এগিয়ে চলে। দেন আইসিটি বা ডিজিটালাইজেশনের যে ব্যাপারটা, এটা আরবান এরিয়াতে খুব হয়ে থাকে। আমি যদি এক্সাম্পল দিই, আমি আমার গ্রামের বাড়িতে আছি, সেখানে আমি ওয়াইফাই যে ফ্যাসিলিটি এটা পাচ্ছি না, আমি ডাটা দিয়ে কাজ করতেছি, যেটা একটা এক্সাম্পল হতে পারে। যারা এখনো শহরে ইন্টারনেট কানেকশনে এখনই ঝামেলা করতেছে, আমার আচ্ছা, এখন আমার এই পজিটিভ ইম্প্যাক্ট গুলো আরবানাইজেশনে শেষ হয়ে গেল। এখন আমি নেগেটিভ ইম্প্যাক্ট আবার 5 মিনিটে বলবো। তার আগে আমি কিছু কোশ্চেন নিতে চাই। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, কারো যদি কোনো কোশ্চেন করার থাকে, সেটা আমাকে করতে পারো তোমরা। কারণ খুব দ্রুত গেলাম, সময় কম, আর অনেক বড় স্লাইড, সবকিছু আসলে মেনটেন করা সম্ভব না। টেকনিক্যাল বিভিন্ন ইয়ে আছে, অনেকে অ্যাডমিট করতেছে পরে, আমি সবাইকে নিচ্ছিও, ব্লক করে দিচ্ছি না।
দ্যাটস ওয়াই তোমাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো পয়েন্ট সম্বন্ধে জানার থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমি এখন বলবো, বা কোনো কিছু শেয়ার করা থাকতে বা কোনো সাজেশন থাকলে সেটা আমি বলবো। আমি আনমিউট করে দিচ্ছি এখন সকলকে। স্যার দিদি বলেন। 11 নম্বরটা একটু বললে ভালো হতো, যে ক্রিয়েশন অফ রিয়েলিস্টিক থিংকিং ওইটা। আচ্ছা, আমি একটু বইয়ের ভাষায় বলতেছি। 11 নম্বর যে পয়েন্টটা রয়েছে, ক্রিয়েশন অফ রিয়েলিস্টিক থিঙ্কিং, আসলে গ্রাম এলাকায় মানুষ এখনো পর্যন্ত কিন্তু কুসংস্কার, ঝাড়ফুঁক বা ইমোশনাল বিভিন্ন কারণে অনেক কিছু করে থাকে। ঠিক আছে, তারা বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে অনেক কিছু বিবেচনা করে না। রাতে কোনো একটা জড়বস্তুকে দেখলো ভূত ভাবে, বা অনেক এই ধরনের বিভিন্ন ধরনের মিথ বা বিভিন্ন ধরনের কল্পকাহিনীকে তারা বিশ্বাস করে নেয়। তারা মনে করে যে এগুলোর মাধ্যমে তাদের মেডিকেল সেকশনে দেখো বা চিকিৎসা ক্ষেত্রে দেখো, অনেক ধরনের তাদের মিথ আছে যে এটা দিলেই ভালো হয়ে যাবে। বাট শহরের একটা মানুষ কোনো একটা নর্মাল, আমি নিজের দিকেই দেখি, সিটি কলেজে আমার একদিন একটু খারাপ লাগলো বা চোখে একদিন প্রবলেম হলো, আমি সাথে সাথে পপুলার হসপিটালে চলে গেলাম। কারণ আমি এখানে রিয়েলিস্টিক টাকার ব্যাপারটা না দেখে আমি আসলে চোখে কি হতে পারে, আমার সমস্যাটা কি, অ্যাকচুয়াল দিকটা আমরা বস্তুনিষ্ঠ দিকটাই আমরা করি, ফাইন্ড আউট করি। বাট গ্রাম এলাকায় এখনো দেখবা যে তোমার যে কোনো প্রবলেম হোক, সেটা অনেক হার্ড লেভেল ক্রনিক ডিজিজ হোক বা অল্প ডিজিজ হোক, বা চিকিৎসা শাস্ত্র যে কোনো তারা সবাই ডাক্তার হয়ে যায়, সবাই ট্রিটমেন্ট দেওয়া শুরু করে দেয়। তারা বাস্তব যে ব্যাপারটা হতে পারে বা কি হয়েছে সেটা কখনো কল্পনা করে না। তারা অনেক ধরনের কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি এগুলাকে বিশ্বাস করে। বাট শহর এলাকায় মানুষগুলা অত বেশি ধর্মীয় গোঁড়ামি এখনো পর্যন্ত আহ ধর্মীয় গোঁড়ামির ভিতরে অত বেশি নাই। তারা আসলে তাদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে যেটা বাস্তবসম্মত সেটা নিয়ে তারা করে। সবাই করে তা না, নেগেটিভ সাইডও আছে, বাট এটা খুব বেশি শহর এলাকায় সবাই বাস্তবসম্মত গান নিয়ে পড়ে থাকে বা তারা অ্যানালাইসিস করে ব্যাপারটাকে। আর কেউ কোনো পয়েন্ট? আমি কি আনমিউট করি নাই মনে হয় সবাইকে? না, যাদের কোশ্চেন আছে আমি তাদের বলতেছি তারা হ্যান্ড রেজ করতে। এখানে হ্যান্ড রেজের একটা অপশন আছে, তোমরা দেখে থাকবা। হ্যান্ড রেজ করলে আমি শুধু তাদের মাইকটা দিব, তাছাড়া সবাইকে দিলে আবার একেবারে বেশি শব্দ হয়ে যাবে। আসলে হ্যান্ড রেজ করলে আমি তাকে কোশ্চেন দিব এবং সেই কোশ্চেনের সলভ করে দিব কোনো কোশ্চেন থাকলে। কারো কোনো কোশ্চেন নাই? হ্যান্ড রেজের অপশনটা তোমরা পাচ্ছো? আমার মনে হয় কারো এলিমেন্টসটা একটু বুঝিয়ে দিলে আর একটু ভালো হতো। এলিমেন্টস গুলো না? আরবানাইজেশনের আচ্ছা, এলিমেন্টসটা। আমি একটু রিভাইজ করতেছি এলিমেন্ট গুলা। আচ্ছা, আর একটা জিনিস, 40 মিনিটের ক্লাস তো যদি শেষ হয়ে যায়, আমার আইডি এবং পাসওয়ার্ড অনেকেরই আছে। আমি যদি আরো 5 মিনিট বা 10 মিনিট যদি কোনো প্রয়োজন হয়, তাহলে আমি আবার ইনভাইট করব, তোমরা জয়েন করতে পারবা। এলিমেন্ট গুলো আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এলিমেন্টের স্যার স্লাইড। একটা কথা ছিল। জি বলেন বলেন। স্যার আপনি যে বললেন ভিডিওটা পাবলিশ করবেন, মানে কোথায় পাবলিশ করবেন, আবার কোথায় দিয়ে দিবেন বলেছিলেন যে? আচ্ছা, তোমাদের প্রত্যেকের কনসার্ন ডিপার্টমেন্টে তো একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, এটা প্রাইভেট গ্রুপ। ওই গ্রুপে আমি ভিডিওর লিংকটা দিব, ইউটিউবের লিংকটা। আমার ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে আমি ভিডিওর লিংকটা দিব, তুমি ইউটিউবে দেখতে পারবা। অ্যাজ ওয়েল অ্যাজ সিটি কলেজের যে ডি প্যানেল আছে বা অনার্সের যে প্যানেল আছে, ওখানে ওই ভিডিওটা চলে যাবে টিচার রিজার্ভেশনের জন্য। আমি মনে করি ইউটিউবে যে চ্যানেলের লিংকটা দিব, তুমি ইউটিউবে গেলেই সেটা দেখতে পারবা। এটা হলো তোমাদের আচ্ছা আচ্ছা কনসার্ন যে ফেসবুক গ্রুপ আছে, ওখানে গেলেই পাবা। আমি যে লাস্ট পোস্টটা আচ্ছা। করেছি, ওই পোস্টটা আমি এডিট করে ওখানে ইউটিউব একটা লিংক দিয়ে দিব, অথবা আমি নতুন একটা পোস্ট করে দিব ইউটিউবের জন্য, যে এই লিংকে গেলেই তুমি ডিরেক্ট এই ভিডিওটা পেয়ে যাবে। আচ্ছা, আমি এলিমেন্টটা আর একবার একটু দেখিয়ে দিচ্ছি একজনের কোশ্চেনের প্রেক্ষিতে। এখানে এলিমেন্ট আসলে আমি দুই ভাগে বিভক্ত। এটা আমি না, যারা সামাজিক বিভিন্ন বিষয়ে গবেষণা স্যার করে আপনি তারা। এলিমেন্টস জি জি, ইগুলাতে এই ইগুলা মেবি আপনি ফেসবুকে দিয়ে দিয়েছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই ক্লাস স্লাইডটা আমি আগে দিয়ে দিয়েছিলাম ফেসবুকে। স্লাইডগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ স্যার, এটা আমাদের অনেক উপকারে আচ্ছা, তাহলে আমি লেগেছে। এলিমেন্ট গুলো একটু আরেকবার রিভাইজ দিচ্ছি। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, তাছাড়া কথা শোনা যাবে, মিউট অল। আচ্ছা, এখানে এলিমেন্ট দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বিকর্ষণ,
আমি একটা এক্সাম্পল দিলে মনে হয় সবচেয়ে বেশি ক্লিয়ার হবে। আমি এক্সাম্পলটা আবার রিপিট করতেছি। শরীয়তপুর অথবা চাঁদপুরে নদী ভাঙ্গন পীড়িত যে সমস্ত মানুষ, তারা যদি তার এলাকাতে ওই নদী ভাঙ্গনের পরে কর্মসংস্থান বা কর্ম হারিয়ে ফেলে বা তাদের জমি হারিয়ে ফেলে, তাহলে তারা আসলে কোনো সন্তোষজনক পরিবেশে নাই। তারা চাচ্ছে কি ভালো একটা পরিবেশ বা ভালো কোনো জায়গা। সেই শরীয়তপুর বা চাঁদপুর ওই এলাকা তাকে পুশ করে, তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করে এক ধরনের। তারা চায় না সেখানে আর বসবাস করতে, অথবা সেখানে মনে করো আধুনিক চিকিৎসার ব্যবস্থা নাই, আধুনিক ফ্যাসিলিটিস নাই বা কর্মসংস্থানের ব্যবস্থা নাই। দ্যাটস ওয়াই ওই জায়গাটা তাকে পুশ করে। সো এটা একটা পুশ ফ্যাক্টর। অ্যাজ ওয়েল অ্যাজ ঢাকা শহর অথবা বড় কোনো শহর যেখানে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে কাজ করার, বা তার জমি নেই বা তার নদী ভাঙ্গন ফলে তার কর্মসংস্থান হারিয়ে ফেলেছে, সে একটা গার্মেন্টসে চাকরি পেলো। সো যেই জায়গাটা তাকে কাজ করার সুযোগ করে দেবে সেটা তার পুল ফ্যাক্টর। যেমন ঢাকা সিটি হতে পারে বা চট্টগ্রাম সিটি হতে পারে, সেটা তাকে পুল করবে। সো আমি মনে হয় ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, এরপর আমি লাস্টের স্লাইডে চলে যাচ্ছি একেবারে। এখানে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো দেখাচ্ছি। নেতিবাচক আসলে পরিকল্পিত আরবানাইজেশন যদি না হয়, আরবানাইজেশন যদি পরিকল্পনা মাফিক না করা হয়, তাহলে অনেকগুলো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে, হিউজ। আচ্ছা, ভিডিওটা কি রেকর্ডিং হচ্ছে? তোমরা কি দেখতেছো? জি স্যার, ভিডিও রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, অনেক হ্যাঁ, সময় বন্ধ recording হয়ে যায় তো, হচ্ছে। এটা চেক করা উচিত। জি আচ্ছা স্যার, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি নেগেটিভ সাইড গুলো দেখছি। অনেক সময় পরীক্ষায় নেগেটিভ সাইড গুলো বেশি আসে, দিয়ে দেয় যে আরবানাইজেশনের ফলে বা শহরায়নের ফলে কি কি নেতিবাচক প্রভাব বাংলাদেশের জনজীবনে পড়েছে, এরকম কোশ্চেন হতে পারে। নেগেটিভ ইম্প্যাক্টটাই সবচেয়ে বেশি আসে। তোমরা এটার ভিতরে দেখবা যে বা পাস্ট কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখবা যে এটার প্রভাবটা কি, ইম্প্যাক্ট গুলো কি। সেখানে পজিটিভের চেয়ে নেগেটিভ প্রভাব গুলো আসলে বেশি আসে, কারণ আরবানাইজেশন বাংলাদেশের প্রেক্ষিতে যদি দেখি, পরিকল্পিত না আমাদের আরবানাইজেশনটা বা শহরায়নটা বা নগরায়নটা অনেক বেশি অপরিকল্পিত। ঢাকা শহরের দিকে তাকালে তোমরা দেখতে পারবা কতটা অপরিকল্পিত। ফার্স্ট, 1 নম্বর পয়েন্ট আরবানাইজেশনের নেতিবাচক প্রভাবের দিক থেকে। 1 নম্বর পয়েন্ট হলো সামাজিক বন্ধন লোপ বা হিউমিলেশন অফ সোশ্যাল বন্ডেজ। সামাজিক বন্ধনটা আসলে আরবানাইজেশনের ফলে কি হয়, যেমন ঢাকা শহরে সারা বাংলাদেশের 64 জেলার লোক বসবাস করে। সেখানে নির্দিষ্ট একটা এলাকার লোক না, বিভিন্ন জায়গায় পুরান ঢাকায় বিভিন্ন ধরনের লোক, অনেক সময় বলে বরিশাল্লা, নোয়াখালী, বিভিন্ন ধরনের লোক এসে সেখানে বসবাস করে। দ্যাটস ওয়াই কি হয়, তাদের মধ্যে সেই লেভেলের বন্ডেজটা আসলে হয়ে সারে না। তারা ওই আরবানে বিভিন্ন ধরনের কালচার পজেস করে, বিভিন্ন ধরনের রিলিজিয়ন থিঙ্কিং পজেস করে বা ধারণ করে। দ্যাটস ওয়াই তাদের ভিতরে সোশ্যাল বন্ডেজ এটা থাকে না। আর তুমি যদি একটা গ্রামের, একটা ক্ষুদ্র গ্রামের দিকে তাকাও, যে কোনো একটা জেলার একটা গ্রামের দিকে তাকাও, সেখানে প্রত্যেককে চিনে, নাম জানে, হাই হ্যালো বলে। সো আরবানাইজেশন আসলে হিউমিলেশন অফ সোশ্যাল বন্ডেজ এটা ক্রিয়েট করে। আচ্ছা, এই এখনো পার্টিসিপেন্ট আসতেছে বারবার, ব্লক করে দিচ্ছি। সেকেন্ড, ডিগ্রেডেশন অফ ফ্যামিলি। এখানে ফ্যামিলি, পরিবার প্রথার যে ব্যাপারটা বা পরিবারের যে বিভিন্ন ধরনের ঝামেলা বা পারিবারিক কলহ, এটা আরবানাইজেশনের খুব বেশি হয়। কারণ আরবানাইজেশনের ফলে একটা লোক কি করে, তার গ্রামের ফ্যামিলি ছেড়ে সে শহরে যায়। অনেক সময় ফ্যামিলি সেট আপ না করলেও নিজে বসবাস করে, মেসে বসবাস করে, অথবা শুধুমাত্র হাজবেন্ড ওয়াইফ দুজন যে বসবাস করে। দ্যাটস ওয়াই তার গ্রামের ফ্যামিলি এবং শহরের ফ্যামিলির মধ্যে একটা অনেক সময় ঝামেলা হয় বা কনফ্লিক্ট হয়, মনোমালিন্য হয়, কমিউনিকেশন গ্যাপ হয়। দ্যাটস ওয়াই এই ফ্যামিলি ডিগ্রেডেশনের ফলে ডিভোর্স, সেপারেশন, লেট ম্যারিজ, বিভিন্ন ক্ষেত্রে অনেক দেরিতে ক্যারিয়ার বিল্ড আপের জন্য দেরিতে বিবাহ, এই সমস্ত ব্যাপারগুলো আরবানাইজেশনে হয়ে থাকে। এগুলো নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে আমরা গণ্য করব। ফ্যামিলি কনফ্লিক্ট, পারিবারিক কলহ। একটা ফ্যামিলির মূল মেম্বার যদি শহরে গিয়ে বসবাস করে, শহরে আর্নিং মেম্বার হিসেবে কাজ করে, ফ্যামিলির সাথে যদি কমিউনিকেশন কম হয়, অনেক সময় কনফ্লিক্ট হতে পারে। অথবা ফ্যামিলির দুজনেই শহরে বসবাস করে বা ফ্যামিলির সবাই শহরে বসবাস করে, যার যার মতো সারাদিন হার্ডওয়ার্ক করে এসে তাদের আসলে সময় থাকে না বা অনেক বেশি টাইম বাউন্ড কাজ করতে হয় বা রুটিন বাউন্ড কাজ করতে হয়। দ্যাটস ওয়াই ফ্যামিলির ভিতরে কনফ্লিক্ট, অ্যাংজাইটি, সাইকোলজিক্যাল প্রবলেম এগুলো দেখা দিতে পারে। ইনসিকিউরিটি, আরবানাইজেশনের আমি ইনসিকিউরিটির একটা এক্সাম্পল দিলেই মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যারা ওল্ডেস্ট পিপল আরবান এরিয়াতে, তাদের ছেলে মেয়ে যখন কাজে যায়, জবে যায়, তখন আসলে তাদের দেখার মতো কোনো লোক থাকে না বললেই চলে। দ্যাটস ওয়াই বৃদ্ধাশ্রম এই থিমটা চলে আসছে এখন। রেসিডেন্সিয়াল প্রবলেম, আরবানাইজেশনের ফলে হিউজ অ্যামাউন্ট অফ লোক ওই আরবান এরিয়াতে বসবাস করে। দ্যাটস ওয়াই স্লাম, ফ্লোটিং পিপল, বিভিন্ন ধরনের রাস্তাঘাটে বসবাস করতে দেখা যায়। আর স্লামগুলোর অবস্থা তো জানোই যে কি খারাপ অবস্থা ওখানে তৈরি হয়। ওভার পপুলেশন, আরবানাইজেশনের ফলে ঢাকার সিটির দিকে যদি তাকানো যায়, দেখা যাবে যে লোকজন ঘিঞ্জি পরিবেশ, লক্ষ লক্ষ কোটি কোটি লোকজন, যেখানে ধারণ ক্ষমতা খুব কম, সেখানে ঢাকা শহরে এরকম অবস্থা। এবং প্রত্যেকটা প্রবলেম কিন্তু আরো প্রবলেম ক্রিয়েট করে, যেমন ওভার পপুলেশন।
আরবান এরিয়ার পরিবেশ নষ্ট করে, পরিবেশ দূষণ করে। সেখানে বাংলাদেশের তো ঢাকা সিটির যে অবস্থা, বিশ্বের যে সমস্ত সিটিগুলো আছে তার মধ্যে অন্যতম খারাপ একটা সিটি হিসেবে কয়েকবার গণ্য হয়েছে। আচ্ছা, ইনকনসিস্টেন্সি, আরবানাইজেশনের ফলে একটা অসামঞ্জস্যতা দেখা দেয়। যেমন মনে করো, আমরা জানি কালচার দুই প্রকার, একটা হলো বস্তুগত কালচার, একটা অবস্তুগত কালচার। বস্তুগত কালচার যেমন টেকনোলজিক্যাল বিভিন্ন ডিভাইস আসছে, কম্পিউটার, ল্যাপটপ বা বিভিন্ন ধরনের ফুড প্যাটার্ন, ড্রেস, এগুলো আসে। আর অবস্তুগত কালচার হলো আমার নর্মস, ভ্যালুস, আমার থিঙ্কিং। এই বস্তুগত কালচার আর অবস্তুগত কালচার, এই দুইটার মধ্যে অনেক সময় অ্যাডজাস্ট হতে পারে না। অনেকে ফেসবুক চালায়, বাট ফেসবুক চালানোর ফল সে আসলে জানে না যে কোন নিউজটা শেয়ার করলে ভালো হবে, কোন নিউজটা শেয়ার না করলে ভালো হবে না, গুজব ছড়ায় আসলে। এই ইনকনসিস্টেন্সি কালচারাল অ্যাডভান্সমেন্ট আরবানাইজেশনের ফলে হয়ে থাকে। এনভায়রনমেন্টাল পলিউশন, এটা তো আমরা জানি যে সমস্ত মহানগরগুলো আছে, মেট্রোপলিটন গুলো আছে, এনভায়রনমেন্ট পলিউশনের প্রত্যেকটা একটা এক্সাম্পল। অ্যাক্সিডেন্ট, আরবানাইজেশনের ফলে হিউজ অ্যামাউন্ট অফ লোক আরবানে বসবাস করে, তারা ইন্ডাস্ট্রিতে বসবাস করে, ইন্ডাস্ট্রিয়াল যে আশপাশে অনেক লোক ঘিঞ্জিভাবে মেসে বসবাস করে। এর ফলে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট বলতে আমরা আগে বলতাম শুধু রোড অ্যাক্সিডেন্ট, আসলে তা না, যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে, যেটা রোড অ্যাক্সিডেন্ট হোক, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইনস্টেবিলিটি, আরবান এরিয়াতে, শহর এলাকায় পলিটিক্যাল অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি হয়ে থাকে। সেই এলাকাতে সামাজিক অস্থিরতা অনেক হয়ে থাকে। ল্যাক অফ কন্ট্রোল, আরবান এরিয়াতে এত বেশি লোক যে আমরা রিসেন্টলি এক্সাম্পল দিই, করোনা ভাইরাস যখন প্রাদুর্ভাব হলো তখন, শোনা যাচ্ছে কিনা আমার ভয়েস? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার শোনা সময় মনে যাচ্ছে। হয় শেষ হয়ে যাবে, আর 3 মিনিট আছে। হ্যাঁ, আমি কি নতুন একটা সেশন শুরু করব নাকি কোশ্চেনের জন্য, নাকি এখানে শেষ করে দেবো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি কোশ্চেনের কোনো অ্যান্সার থাকার কোনো কোশ্চেন থাকলে সেটার জন্য আমি নতুন একটা সেশন অফার করব। তোমরা আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকতে পারবা যদি কারো কোনো কোশ্চেন থাকে। ঠিক আছে, আমার সময়টা শেষ হয়ে যাচ্ছে, আমি স্লাইডটা শেষ করে দিব। আচ্ছা, তারপরে ল্যাক অফ কন্ট্রোল, সেখানে আসলে কন্ট্রোল করা যায় না। আমি যেটা এক্সাম্পল দিলাম, করোনা ভাইরাসের সময় কিন্তু আরবান এরিয়াতে যদি সব লোক ঢাকা শহরে বসবাস করতো বা আরবানে বসবাস করতো, কন্ট্রোল করাটা খুব টাফ হয়ে যেত, সেটা কন্ট্রোল করা হতো না, সম্ভব হতো না। কিন্তু এখন কন্ট্রোল করা একটু সম্ভব হচ্ছে, কারণ জনগণ তো যার যার হোম ডিস্ট্রিক্টে চলে গেছে। দ্যাটস ওয়াই আরবান এরিয়াতে কোনো কিছু বা কোনো একটা ব্যাপার কন্ট্রোল করা খুব টাফ, বা কন্ট্রোল করা আমি মনে করি ঢাকা শহরের একটা অসম্ভব, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সোশ্যাল এনার্কি অ্যান্ড ক্রাইম, বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যানার্কি বা ক্রাইম আরবান এরিয়াতে খুব বেশি হয়ে থাকে। যেমন ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, তারপর যৌনচার, কালোবাজারি, চোরাকারবারি, কিশোর অপরাধ, মাদক, যুবক অবক্ষয়, পকেটমার, প্রতারণা, জালিয়াতি, সব ধরনের ফ্লোটিং, ঠিক আছে, সব ধরনের কাজগুলো আরবান এরিয়াতে সবচেয়ে বেশি হয়। গ্রাম এলাকার মানুষ এখনো পর্যন্ত সহজ সরল, তারা আসলে সমস্ত খারাপ দিকে এখনো ধাবিত হয়নি বা হবে না আমি বলে মনে করি, যদি গ্রাম থেকে যায় বা গ্রামগুলো যদি শহর না হয়। আচ্ছা, ক্যাপিটালিজম এন্ড ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি তো, ক্যাপিটালিজম মানে ধনতন্ত্র, এটা ইকোনমিক্সে যারা আছে সবচেয়ে ভালো জানো, যেখানে যার যত টাকা সে যত ইনকাম করবে, মানে গরিব আরো গরিব হবে, ধনী আরো ধনী হবে, এরকম থিম হয়তো বা আছে, তোমরা বেটার জানো। এটা এটা আরবানাইজেশনের ফলেই খুব বেশি হয়ে থাকে। আর একটা হলো ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র, যেখানে আমলাতান্ত্রিক জটিলতা অনেক বেশি। তোমরা যদি কখনো সচিবালয়ে যাও বা কোনো একটা অফিসিয়াল ফর্মালিটিস মেনটেন করতে যাও, দেখবা যে আমলাতন্ত্র আসলে কতটা বেশি গেরাকলে ফেলে দেয় তোমাকে। সো এই ব্যাপারটা আরবান এরিয়ার ফলেই ক্রিয়েট হয়েছে, যা গ্রামের মানুষ যারা সহজ সরল এখনো পর্যন্ত এই সমস্ত প্রবলেমগুলো তারা এখনো ফেস করে না। তারা এখনো পর্যন্ত এই সমস্ত প্রবলেমের বাইরে আছে। তারা ফ্যামিলি বন্ডেজ অনেক ভালো, তাদের পরিবারের মধ্যে সবাই অনেক ভালোভাবে বসবাস করে, তারা সামাজিক কোনো অনাচার বা খারাপ কিছু হতে দেয় না তাদের সমাজে। এখনো পর্যন্ত গ্রামগুলা অনেক ভালো আছে। আরবান এরিয়াতে এখনো পর্যন্ত অপরিকল্পিত হওয়ার কারণে বাংলাদেশের আরবান এরিয়াতে এই সমস্ত প্রবলেমগুলো খুব এক্সট্রিম লেভেলে হয়েছে। এবং এটা রিমুভ করার জন্য যারা সোশ্যাল সায়েন্টিস্ট, সমাজ বিজ্ঞানী বা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে, তারা চেষ্টা করে যাচ্ছে। আশা করি এটা সম্পূর্ণভাবে রিমুভ না করা গেলেও কিছু কিছু ব্যাপার খুব দীপ্ত হস্তে বা ভালো হাতে এটা সমাধান করা সম্ভব হবে। আচ্ছা, এই ছিল আমার স্লাইড প্রেজেন্টেশন, শেষ করে দিচ্ছি আমি। এখানে একটা পিকচার আছে, দেখেন, তোমরা দেখো আরবানাইজেশনের ফলে এখানে খুব বেশি নদী দূষণ হচ্ছে। বুড়িগঙ্গা নদীর দিকে তাকালে তোমরা দেখতে পারবা ইন্ডাস্ট্রির ফলে বায়ু দূষণ হচ্ছে, বিভিন্ন দূষণের পরিবেশ। এখানে ক্রাইম, ড্রাগ এডিকশন, বিভিন্ন ধরনের বা ফেন্সিডিল, এই সমস্ত ব্যাপারগুলো খুব বেশি হচ্ছে। বস্তি খুব খারাপ অবস্থা, এবং বস্তিতে
আরো অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে। বস্তির মেয়েগুলা যে কতটা পরিমাণে তারা ইনসিকিউর ভাবে থাকে এটা আসলে তোমরা দেখলে বুঝবা। এবং লাস্ট অফ অল যে ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে সেটা হলো যে আরবানাইজেশনের ফলে যে সমস্ত টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে, টেকনোলজি যথাযথ ইউজ না করার ফলে অনেক সময় টেকনোলজি নিজেই অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে। দ্যাটস ইট। এই হলো আজকে আমার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ অল। আর কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। আমি এখন সকলকে আনমিউট করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলো। আমি স্লাইডটা বের করতেছি। কোনো কোশ্চেন আছে কারো? অথবা চ্যাট বক্সে কোনো কোশ্চেন করতে পারো। স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম। জি বলেন। স্যার আপনি যে লিংকটা মানে পিডিএফ এর যে লিংকটা আপলোড করছেন গ্রুপে, ওইটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে গিয়ে যখন আমরা ওপেন করি সেখানে সেভ অপশনটা আসে না। যদি সেভ অপশন সহ পিডিএফটা আপলোড করা হয় তাহলে এটা ভালো হয়। আমি যেটা দিয়েছি ওটা হলো পিডিএফ ভার্সন। হ্যাঁ, আমি স্লাইডটা দিয়ে দিব না, স্লাইড মনে হবে। আমি যে স্লাইডটা তৈরি করেছি এখানে যেটা দেখতেছো তোমরা, এই স্লাইডটা আমি এই করে বানি ওখানে আবার অ্যাটাচ করে দিবানি। আর অথবা সিআররা স্যার ঠিক আছে। দুই ইংলিশ ডিপার্টমেন্ট, ইকোনমিক ডিপার্টমেন্ট সিআর যারা আছে তাদের মেইলটা যদি আমাকে দাও, মেইল নাম্বারটা আমাকে এসএমএস করে দিলে আমি মেইলও দিতে পারবো। তাহলে তোমরা এটা প্রিন্ট করে নিতে পারবা বা পরবর্তীতে এটা ইউজ করতে পারবা। মেইলে দিলেও অনেক সময় স্যার এটা ঝামেলা হয়ে যাবে। এটা আবার আমি এখন আবার সবাইকে পাস সকলকে করব। দিতে আবার ঝামেলা হবে। হ্যাঁ, এটাও বুঝতে পারতেছি। আমি তার চেয়ে পিডিএফ না দিয়ে আমি স্লাইডটা ওখানে অ্যাটাচ করে দিবানি। আমি যখন ইউটিউব লিংকটা দিব ওর হ্যাঁ সাথে স্যার। সাথে স্লাইডটাও দিয়ে দেবানি। স্লাইড দিলে হয়তো বা ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে এটা দেখতে পারবা। আর কোনো কোশ্চেন বা টেকনিক্যাল কোনো ব্যাপারে না জানা? স্যার। ইসরাত জাহান কিছু বলবেন? হ্যান্ড রেজ করেছেন মনে হয়।